বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ নিউজ বুলেটিনে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল এই প্রস্তাবটি এখন মন্ত্রিসভার টেবিলে পৌঁছে গেছে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সবশেষ অগ্রগতি, প্রস্তাবিত বেতন কাঠামোর বিস্তারিত হিসাব, সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে তার একটি সম্পূর্ণ চিত্র। দর্শক, চোখ রাখুন আমাদের সঙ্গে, পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে থাকছে এমন সব তথ্য যা প্রতিটি সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে চলুন জেনে নিই আজকের সবচেয়ে বড় শিরোনামটি। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও নতুন করে গতি এসেছে। নির্ভরযোগ্য সরকারি সূত্র জানাচ্ছে, নতুন বেতন কাঠামোর প্রস্তাবটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং শিগগিরই এই সংক্রান্ত ফাইল উঠছে মন্ত্রিসভার বৈঠকে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী ধাপে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে স্কেল ঠিক কোন তারিখ থেকে পুরোপুরি কার্যকর হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের সংশ্লিষ্ট মহল বলছে, প্রশাসনিক ও আর্থিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে, অত্যন্ত সতর্কতার সঙ্গে। দর্শক, এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নতুন এই বেতন কাঠামোতে ঠিক কী কী প্রস্তাব রাখা হয়েছে। জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সবচেয়ে নিচের গ্রেডে যারা কাজ করেন এবং সবচেয়ে ওপরের গ্রেডে যারা কাজ করেন, উভয়ের মূল বেতনই কার্যত দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে এই প্রস্তাব অনুযায়ী। শুধু মূল বেতন বৃদ্ধিই নয়, এই প্রস্তাবে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে। সেটি হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যকার অনুপাত কমিয়ে আনা। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হল ১:৯.৪৫। নতুন প্রস্তাবে এই অনুপাত কমিয়ে ১:৮ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। কমিশনের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপের মূল লক্ষ্য হল নিচের দিকের গ্রেডগুলোতে কর্মরত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং বেতন বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অনুপাত সমন্বয় সাধারণত নিম্ন আয়ের সরকারি কর্মীদের জন্য স্বস্তির বার্তা বহন করে, কারণ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি অনুভূত হয় তাদের ওপরই। দর্শক, এখন প্রশ্ন হল, এই প্রস্তাব কোথা থেকে এলো এবং কারা এই সুপারিশ তৈরি করেছেন। সরকার গত বছর জাতীয় বেতন কমিশন গঠন করেছিল, যেখানে ২৩ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল দায়িত্ব পালন করে। এই কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করে গত বছরের জুলাই মাসে সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধির প্রস্তাবই নয়, বরং সামগ্রিক প্রশাসনিক কাঠামো, পদমর্যাদা এবং সুযোগ সুবিধা সংক্রান্ত একটি বিস্তারিত সুপারিশমালা তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন জমা পড়ার পর সরকার বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্ব ছিল কমিশনের সুপারিশগুলো খুঁটিয়ে দেখা, আর্থিক সক্ষমতা যাচাই করা এবং বাস্তবায়নযোগ্য একটি রূপরেখা তৈরি করে সরকারের কাছে চূড়ান্ত মতামত পেশ করা। এখন আসা যাক অর্থনৈতিক দিকটিতে, যা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে স্পর্শকাতর অংশ। নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের ওপর বিশাল অঙ্কের বাড়তি আর্থিক চাপ তৈরি হবে, এটা এখন সবারই জানা কথা। সংশ্লিষ্ট সূত্র বলছে, আসন্ন বাজেটে নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত বরাদ্দ হিসেবে ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তার চেয়েও বেশি অর্থ প্রস্তুত রাখার প্রস্তুতি চলছে। এত বিশাল অঙ্কের এই বরাদ্দ জাতীয় বাজেটের সামগ্রিক কাঠামোর উপর সরাসরি প্রভাব ফেলবে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, সরকারি ব্যয় এবং মূল্যস্ফীতির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা মেটানোর দায়বদ্ধতা, অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, এই দুয়ের মধ্যে সমন্বয় করাই এখন সরকারের মূল অগ্রাধিকার। এই প্রসঙ্গে আরেকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে, সেটি হল আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর নজরদারি।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখার একটি বাধ্যবাধকতা রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন পে স্কেলের মতো বড় অঙ্কের বাড়তি ব্যয় কিভাবে সামষ্টিক আর্থিক লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা যায়, সেটি নিয়ে সরকারের ভেতরে চলছে গভীর পর্যালোচনা। এ কারণেই একবারই সম্পূর্ণ বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। দর্শক, এবার নজর দেয়া যাক বাস্তবায়নের সময়সীমার দিকে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে দেখা যাচ্ছে প্রক্রিয়াটি এখনও পর্যালোচনা ও অনুমোদনের বিভিন্ন ধাপ পার হচ্ছে। বর্তমানে ফাইলটি মন্ত্রিসভায় ওঠার অপেক্ষায় রয়েছে এবং সেখানে অনুমোদন পেলে তারপর প্রজ্ঞাপন জারি হবে। ফলে নির্ধারিত সময়সীমার তুলনায় বাস্তবায়ন প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের পরই এই বিষয়ে চূড়ান্ত এবং স্পষ্ট একটি সময়সীমা জানানো সম্ভব হবে। এখন আসা যাক সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে। দর্শক, এই ইস্যুতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই সোচ্চার রয়েছে। তাদের মূল দাবি হল দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল ঘোষণা এবং তা কার্যকর করা। পাশাপাশি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবিও তোলা হয়েছে বিভিন্ন সময়ে, যাতে চূড়ান্ত বাস্তবায়নের আগ পর্যন্ত মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও সামলানো যায়। এই দাবিগুলোর পক্ষে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী কর্মসূচিও পালন করেছে বিভিন্ন সময়ে, যার মধ্যে ছিল স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং কর্মবিরতির মতো কর্মসূচি। চলতি বছরের শুরুর দিকে রাজধানীতে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের একাংশ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রশাসনের পক্ষ থেকে জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনা থেকেই বোঝা যায় বিষয়টি সাধারণ সরকারি চাকরিজীবীদের কাছে কতটা স্পর্শকাতর এবং জরুরি হয়ে উঠেছে। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে আরও একটি জোরালো দাবি হল, মূল বেতন যেন এক ধাপেই সম্পূর্ণভাবে কার্যকর করা হয়, ধাপে ধাপে নয়। তাঁদের যুক্তি হল, দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় পর একটি নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে, তাই এটিকে খণ্ড খণ্ড করে বাস্তবায়ন করলে কর্মচারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা বলছেন, ধাপে ধাপে বাস্তবায়ন করা হলে হিসাব নিকাশে নানা জটিলতা তৈরি হতে পারে এবং প্রকৃত সুফল পেতে কর্মচারীদের আরও অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে সরকারের সংশ্লিষ্ট মহল বলছে, দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত পথ বের করাই তাঁদের লক্ষ্য, যাতে বাস্তবায়ন প্রক্রিয়া টেকসই হয় এবং ভবিষ্যতে কোনো আর্থিক সংকট তৈরি না হয়। দর্শক, নতুন পে স্কেলের সঙ্গে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন এবং অবসর সুবিধা সংক্রান্ত প্রস্তাবনা। কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রেও কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী একজন সরকারি কর্মচারী টানা ১৫ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার পর চাইলে পূর্ণ পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন। বর্তমান নিয়মের তুলনায় এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা কর্মজীবনের পরিকল্পনায় সরকারি কর্মচারীদের জন্য বাড়তি নমনীয়তা এনে দিতে পারে। পাশাপাশি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের হিসাব কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়েও আলাদাভাবে নির্দেশনা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে। এবার একটু ভিন্ন কোণ থেকে বিষয়টি দেখা যাক। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মূল বেতন বাড়ার সঙ্গে সঙ্গে এসব ভাতার অঙ্কও স্বাভাবিকভাবেই বাড়বে, কারণ অধিকাংশ ভাতা মূল বেতনের ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়। ফলে একজন সরকারি কর্মচারীর হাতে প্রতি মাসে যে মোট বেতন এসে পৌঁছাবে, তার অঙ্ক বর্তমান তুলনায় অনেকটাই বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংক্রান্ত সুনির্দিষ্ট এবং চূড়ান্ত গ্রেড ভিত্তিক তালিকা এখনও প্রকাশিত হয়নি, কারণ পুরো প্রস্তাবটি এখনও মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দর্শক, এখন প্রশ্ন উঠতে পারে, এই বেতন কাঠামো কার্যকর হলে সাধারণ মানুষের জীবনে এর কী প্রভাব পড়তে পারে?
অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, সরকারি খাতে বড় অঙ্কের বেতন বৃদ্ধি হলে তা বাজারে চাহিদা কিছুটা বাড়িয়ে দিতে পারে, যা স্বল্পমেয়াদে কিছুটা মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে। আবার অন্য একটি অংশ বলছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো স্থবির থাকায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় এমনিতেই মূল্যস্ফীতির কারণে কমে গেছে। তাই এই সমন্বয়টি মূলত একটি প্রয়োজনীয় সংশোধন হিসেবেই দেখা উচিত, বাড়তি সুবিধা হিসেবে নয়। উভয় পক্ষের যুক্তি অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল, এবং সরকার এই দুই দিক বিবেচনায় রেখেই একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। দর্শক, এখন সংক্ষেপে জেনে নেওয়া যাক পুরো প্রক্রিয়াটি এখন ঠিক কোন ধাপে রয়েছে। প্রথমত, জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ সংবলিত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। দ্বিতীয়ত, সরকার একটি বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করেছে, যারা এই সুপারিশগুলো খুঁটিয়ে দেখে নিজেদের পর্যবেক্ষণ প্রস্তুত করেছে। তৃতীয়ত, এই পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাবটি এখন মন্ত্রিসভায় উত্থাপনের জন্য প্রস্তুত হয়েছে। চতুর্থত, মন্ত্রিসভায় অনুমোদন পেলে সরকার এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। এবং সবশেষে, প্রজ্ঞাপন জারির পর বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হবে। প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের অপেক্ষা করতে হচ্ছে। আর এই অপেক্ষাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সারা দেশে। দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, নতুন পে স্কেল কার্যকর হলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন? কমিশনের সুপারিশ অনুযায়ী দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিচের দিকের গ্রেডে কর্মরত কর্মচারীরা, কারণ তাদের মূল বেতনেই শতকরা হারে সবচেয়ে বড় বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি মধ্যম সারির কর্মকর্তাদের বেতনেও উল্লেখযোগ্য সমন্বয় আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত এবং বিস্তারিত গ্রেড ভিত্তিক তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন গ্রেডে ঠিক কত টাকা বেতন দাঁড়াবে তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা কঠিন। মন্ত্রিসভার অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হলেই কেবল বিস্তারিত এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। দর্শক, এখন একটু কথা বলা যাক এই ইস্যুতে সরকারের সামগ্রিক অবস্থান নিয়ে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার ব্যাপারে তারা আন্তরিক এবং সচেষ্ট। একই সঙ্গে সরকার এটাও স্পষ্ট করেছে, দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার কারণেই প্রক্রিয়াটি তুলনামূলক দীর্ঘ সময় নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে ফাইল মন্ত্রিসভায় ওঠার খবর, ইঙ্গিত দিচ্ছে যে প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে। দর্শক, প্রতিবেদনের এই পর্যায়ে চলুন সংক্ষেপে আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। ১. নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব এখন মন্ত্রিসভায় উত্থাপনের জন্য প্রস্তুত। ২. প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। ৩. সামগ্রিকভাবে মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ৪. সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে আনার প্রস্তাব রয়েছে, যা মূলত নিম্ন আয়ের কর্মচারীদের সুরক্ষার জন্য। ৫. বাস্তবায়নের জন্য বাজেটে বিশাল অঙ্কের বাড়তি বরাদ্দ প্রস্তুতের প্রক্রিয়া চলছে। ৬. ধাপে ধাপে নাকি এক ধাপে বাস্তবায়ন হবে তা নিয়ে সরকার এবং কর্মচারী সংগঠনগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। ৭. পেনশন এবং স্বেচ্ছা অবসর সংক্রান্ত নিয়মেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এবং ৮. চূড়ান্ত এবং সুনির্দিষ্ট বাস্তবায়নের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে মন্ত্রিসভার অনুমোদনের পরই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। দর্শক, সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের কাছে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, ঠিক কবে থেকে এই নতুন বেতন কাঠামো তাদের হাতে বাস্তবে পৌঁছাবে? আমাদের প্রতিবেদক দল এই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছে এবং মন্ত্রিসভার বৈঠকের সবশেষ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারির অগ্রগতি এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি সংক্রান্ত যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা আপনাদের সামনে তুলে ধরা হবে। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রক্রিয়াটি এখন সক্রিয়ভাবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচিত হচ্ছে এবং মন্ত্রিসভার আসন্ন বৈঠকই হতে পারে এই দীর্ঘ অপেক্ষার একটি বড় মোড় ঘোরানো মুহূর্ত। দর্শক, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। নতুন পে স্কেলের প্রভাব শুধু প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর সঙ্গে জড়িয়ে আছেন শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রকৌশল সহ বিভিন্ন খাতের লাখ লাখ কর্মী। শিক্ষক সমাজের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছেন।
তাদের বক্তব্য হল, শিক্ষকতা পেশায় থেকে যে দায়িত্ব তারা পালন করেন তার তুলনায় বেতন কাঠামো অনেকটাই পিছিয়ে আছে। একই ধরনের বক্তব্য উঠে এসেছে স্বাস্থ্য খাতের কর্মীদের পক্ষ থেকেও, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে সরাসরি জনসেবার সঙ্গে যুক্ত। নতুন পে স্কেল কার্যকর হলে এই সব খাতের কর্মীদের জন্যও একটি সমন্বিত এবং সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রতিটি খাতের নিজস্ব কিছু বিশেষ দাবিও রয়েছে, যেমন ঝুঁকি ভাতা, বিশেষ পেশাগত ভাতা এবং পদোন্নতির ক্ষেত্রে সমতা আনয়ন। এই বিশেষ দাবিগুলো নতুন বেতন কাঠামোর পাশাপাশি আলাদাভাবে কতটা বিবেচনায় নেওয়া হবে সেটিও এখন আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হল বেসরকারি খাতের সঙ্গে সরকারি বেতন কাঠামোর তুলনা। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন, বিগত বছরগুলোতে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির গতি তুলনামূলকভাবে দ্রুত হয়েছে, অথচ সরকারি খাতের বেতন কাঠামো দীর্ঘদিন একই জায়গায় স্থবির হয়েছিল। এর ফলে মেধাবী তরুণদের একটি অংশ সরকারি চাকরির প্রতি আগ্রহ হারিয়ে বেসরকারি খাত কিংবা বিদেশি কর্মসংস্থানের দিকে ঝুঁকছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এই প্রেক্ষাপটে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরির প্রতি আকর্ষণ কিছুটা হলেও ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি প্রতিযোগিতামূলক বেতন কাঠামো শুধু বর্তমান কর্মীদের জন্যই নয়, বরং ভবিষ্যতে মেধাবী জনশক্তি সরকারি সেবা খাতে ধরে রাখার জন্য অত্যন্ত জরুরি। দর্শক, চলুন এবার একটু কথা বলা যাক এই পুরো প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে। কমিশনের প্রতিবেদন জমা পড়ার পর সরকার যে বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করেছিল, সেই কমিটিতে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। এই কমিটির কাজ ছিল মূলত তিনটি বিষয় খতিয়ে দেখা। প্রথমত, প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা কতটুকু। দ্বিতীয়ত, বাস্তবায়নের সবচেয়ে কার্যকর এবং যৌক্তিক সময়সূচি কী হতে পারে। এবং তৃতীয়ত, বিভিন্ন গ্রেড ও ক্যাডারের মধ্যে সমতা বজায় রেখে কিভাবে কাঠামোটি চূড়ান্ত করা যায়। কমিটি তাদের পর্যবেক্ষণ ইতোমধ্যে সরকারের কাছে পেশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এবং এই পর্যবেক্ষণের ভিত্তিতেই এখন মন্ত্রিসভায় প্রস্তাবটি উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শক, এই পর্যায়ে আসুন একটু আলোচনা করি সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, যা নিয়ে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে। সংশ্লিষ্ট সূত্রমতে সরকারের সামনে মূলত দুটি বিকল্প পথ রয়েছে। প্রথম বিকল্প হল সম্পূর্ণ প্রস্তাবিত বেতন কাঠামো একসঙ্গে এবং সম্পূর্ণভাবে কার্যকর করা, যা কর্মচারী সংগঠনগুলোর প্রধান দাবি। দ্বিতীয় বিকল্প হল বেতন বৃদ্ধিকে ২ বা ততোধিক ধাপে ভাগ করে ক্রমান্বয়ে বাস্তবায়ন করা, যাতে সরকারি বাজেটের উপর একবারে বিশাল চাপ না পড়ে। সরকারের অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি অংশ মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়ন করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা তুলনামূলক সহজ হবে। আবার কর্মচারী সংগঠনগুলোর যুক্তি হল, এতে দীর্ঘদিনের আর্থিক ক্ষতির প্রকৃত ক্ষতিপূরণ কর্মচারীরা সম্পূর্ণভাবে পাবেন না। এই দুই পক্ষের মতপার্থক্যের মধ্যেই এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়াটি। দর্শক, একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, তা হল এই ইস্যুতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরকারি কর্মচারীরা নিজেদের প্রত্যাশা এবং উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই মন্তব্য করছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হোক এবং দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশিত হোক। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, বাস্তবায়নের ক্ষেত্রে বিলম্ব হলে তার জন্য পূর্ববর্তী সময়ের বকেয়া সমন্বয় কিভাবে করা হবে। এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর সরকারি প্রজ্ঞাপনেই স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, জনমত এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশা এই মুহূর্তে অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে, এবং এই প্রত্যাশা পূরণের দায়িত্ব এখন সরকারের হাতে। দর্শক, চলুন এবার সংক্ষেপে জেনে নিই আগামী কয়েক সপ্তাহে ঠিক কী কী ঘটনা ঘটতে পারে। প্রথমত, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন পে স্কেল সংক্রান্ত প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হতে পারে। দ্বিতীয়ত, মন্ত্রিসভার আলোচনার পর প্রস্তাবে কোনো সংযোজন বা বিয়োজন হলে তা চূড়ান্ত রূপ পাবে। তৃতীয়ত, চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। চতুর্থত, প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ, গ্রেড ভিত্তিক বেতন কাঠামো এবং সংশ্লিষ্ট অন্যান্য শর্তাবলী। এবং সবশেষে, প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তর নিজ নিজ কর্মচারীদের বেতন সমন্বয়ের প্রক্রিয়া শুরু করবে। প্রতিটি ধাপই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি ধাপের অগ্রগতির ওপর নির্ভর করছে লাখ লাখ পরিবারের আর্থিক পরিকল্পনা।
দর্শক, এখন একটু বিস্তারিতভাবে বলি কর্মচারী সংগঠন এবং সরকারের প্রস্তাবের মধ্যে থাকা সংখ্যাগত ফারাক নিয়ে। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে জাতীয় বেতন কমিশনের কাছে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা মূল বেতনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে কমিশনের চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা। অর্থাৎ কর্মচারী সংগঠনের প্রত্যাশা এবং কমিশনের সুপারিশের মধ্যে একটি স্পষ্ট ফারাক থেকেই যাচ্ছে। এই ফারাকের কারণেই এখনও অনেক কর্মচারী সংগঠন পুরোপুরি সন্তুষ্ট নয়, যদিও তারা স্বীকার করছেন যে ২০,০০০ টাকার প্রস্তাবও বর্তমান ৮,২৫০ টাকার তুলনায় একটি বড় অঙ্কের বৃদ্ধি। কল্যাণ সমিতির প্রতিনিধিরা বারবার বলে আসছেন ১১ বছর পর আসতে যাওয়া এই বেতন কাঠামোতে প্রস্তাবিত ২০,০০০ টাকা মূল বেতন যেন কোনোভাবেই ধাপে ধাপে নয়, বরং একবারই সম্পূর্ণভাবে কার্যকর করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন করা হলে দীর্ঘদিনের এই আর্থিক ক্ষতি পুরোপুরি পুষিয়ে ওঠা কর্মচারীদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। প্রায় ২২ লাখ পরিবার সরাসরি এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত বলে সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার উল্লেখ করা হচ্ছে, যা এই ইস্যুর ব্যাপকতা এবং গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে। দর্শক, এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন একটি দাবির কথাও উঠে এসেছে বারবার। সেটি হল মহার্ঘ ভাতা। নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হতে যেহেতু কিছুটা সময় লাগছে, তাই কর্মচারী সংগঠনগুলো দাবি জানিয়েছে এই মধ্যবর্তী সময়ে অন্তত ৫০% হারে মহার্ঘ ভাতা দেওয়া হোক, যাতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা হলেও লাঘব হয়। এই দাবিটি মূলত একটি সাময়িক সমাধান হিসেবে উপস্থাপিত হয়েছে, যতদিন না চূড়ান্ত পে স্কেল বাস্তবে কার্যকর হচ্ছে। সরকার এই দাবি নিয়েও পর্যালোচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। দর্শক, এবার একটু কথা বলা যাক সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে, যা এই সিদ্ধান্তকে জটিল করে তুলছে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার মতো একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। এমন একটি সময়ে সরকারি ব্যয়ের একটি বড় খাতে হঠাৎ বিশাল বৃদ্ধি ঘটানো অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে একটি সংবেদনশীল সিদ্ধান্ত। বিশ্লেষকদের একটি অংশ পরামর্শ দিচ্ছেন বেতন বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে সামগ্রিক আর্থিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। আবার আরেকটি অংশ মনে করছেন সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে তা অভ্যন্তরীণ বাজারে চাহিদা তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। এই দুই ধরনের বিশ্লেষণের মধ্যেই সরকারকে একটি সুচিন্তিত সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে। দর্শক, আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হল নতুন পে স্কেলের সঙ্গে কর কাঠামোর সম্পর্ক। বেতন বাড়লে স্বাভাবিকভাবেই অনেক কর্মচারী উচ্চতর আয়কর স্তরে প্রবেশ করবেন। এই বিষয়টি বিবেচনায় রেখে আয়কর কাঠামোতেও কিছু সমন্বয় প্রয়োজন হতে পারে বলে মনে করছেন কর বিশেষজ্ঞরা, যাতে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল কর্মচারীদের হাতে পৌঁছায়। তবে এই সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাব এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি এবং এই বিষয়টি সম্ভবত পরবর্তী জাতীয় বাজেট প্রণয়নের সময় আলাদাভাবে বিবেচনায় আসতে পারে। দর্শক, প্রতিবেদনের এই অংশে চলুন একটু আলোচনা করি নতুন এই বেতন কাঠামো ঘোষণা এবং বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি প্রশাসনিকভাবে কতটা জটিল। শুধু একটি প্রজ্ঞাপন জারি করলেই কাজ শেষ হয়ে যায় না। প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তরকে নতুন কাঠামো অনুযায়ী নিজ নিজ কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ করতে হয়। হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরকে নতুন বেতনক্রম অনুযায়ী সফটওয়্যার এবং হিসাব ব্যবস্থা হালনাগাদ করতে হয়। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বেতন প্রদান প্রক্রিয়াতেও প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়। এই সামগ্রিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত কয়েক মাস সময় লেগে যায়, এমনকি প্রজ্ঞাপন জারির পরও। ফলে দর্শকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, প্রজ্ঞাপন জারি হওয়ার পরও বাস্তবে বেতন হাতে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে, এই বিষয়টি মাথায় রাখা জরুরি। দর্শক, চলুন এবার সংক্ষেপে একবার দেখে নিই কোন কোন পক্ষ এই মুহূর্তে সরাসরি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। প্রথমত, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, যারা সামগ্রিক আর্থিক দিক তদারকি করছে। দ্বিতীয়ত, জনপ্রশাসন মন্ত্রণালয়, যারা প্রশাসনিক কাঠামো এবং পদমর্যাদা সংক্রান্ত বিষয় দেখভাল করছে। তৃতীয়ত, জাতীয় বেতন কমিশন, যারা মূল সুপারিশ প্রস্তুত করেছে। চতুর্থত, বিশেষ পর্যালোচনা কমিটি, যারা সুপারিশগুলো যাচাই বাছাই করেছে। পঞ্চমত, মন্ত্রিসভা, যাদের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে পুরো প্রক্রিয়ার ভবিষ্যৎ।
এবং সবশেষে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন যারা কর্মচারীদের পক্ষ থেকে দাবি দাওয়া তুলে ধরছে। এই ৬টি পক্ষের সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন যাত্রা। দর্শক, আমাদের প্রতিবেদনের শেষ ভাগে আসুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার সিদ্ধান্ত জানা যেতে পারে। সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে বাস্তবায়ন এক ধাপে হবে নাকি একাধিক ধাপে, কবে থেকে কার্যকর হবে এবং গ্রেড ভিত্তিক চূড়ান্ত বেতন কাঠামো কেমন দাঁড়াবে। ততদিন পর্যন্ত সরকারি কর্মচারীর এবং তাদের পরিবারের জন্য এই বিষয়টি রাজনৈতিক এবং আর্থিক দুই দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপেক্ষার বিষয় হয়ে থাকবে। আমরা এই প্রতিবেদনে যতটা সম্ভব বিস্তারিতভাবে সবশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি, যাতে দর্শকরা সম্পূর্ণ একটি চিত্র পেতে পারেন। দর্শক, প্রতিবেদনের এই অংশে আমরা কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যেগুলো দর্শকদের কাছ থেকে বারবার উঠে আসছে। প্রথম প্রশ্ন হল, নতুন পে স্কেল কি সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য হবে নাকি শুধু নির্দিষ্ট কিছু ক্যাডারের জন্য? এই বিষয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, কমিশনের সুপারিশ মূলত সামগ্রিক বেতন কাঠামো নিয়ে করা হয়েছে, যা সব গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্যই প্রযোজ্য হওয়ার কথা। তবে স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে বাস্তবায়নের পদ্ধতি সামান্য ভিন্ন হতে পারে, কারণ তাদের বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া কিছুটা আলাদা। দ্বিতীয় প্রশ্ন হল, বর্তমানে কর্মরত কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের ক্ষেত্রেও কি এই বৃদ্ধির প্রভাব পড়বে? এই বিষয়ে সাধারণত অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, নতুন বেতন কাঠামো কার্যকর হলে পেনশন গ্রহণকারীদের পেনশনের অঙ্কও নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়। তবে এবারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম কী হবে তা চূড়ান্ত প্রজ্ঞাপনেই স্পষ্ট হবে। তৃতীয় প্রশ্ন হল, নতুন পে স্কেল কার্যকর হলে বকেয়া হিসেবে পূর্ববর্তী সময়ের কোনো অর্থ কর্মচারীরা পাবেন কিনা। এই বিষয়টি নির্ভর করছে বাস্তবায়নের তারিখ কোথা থেকে গণনা করা হবে তার ওপর। যদি পূর্বনির্ধারিত কোনো তারিখ থেকে কার্যকর ধরা হয় এবং প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হয়, তাহলে সেই মধ্যবর্তী সময়ের বকেয়া পরিশোধের বিষয়টি আলোচনায় আসতে পারে। তবে এই বিষয়েও এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। দর্শক, এবার একটু আঞ্চলিক প্রেক্ষাপটে বিষয়টি দেখা যাক। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী কয়েকটি দেশেও গত কয়েক বছরের সরকারি বেতন কাঠামো নিয়ে বড় ধরনের সংস্কার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির সঙ্গে সরকারি বেতন কাঠামোর নিয়মিত সমন্বয় একটি সাধারণ আন্তর্জাতিক চর্চা, যা কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে দীর্ঘ ১১ বছর পর এই ধরনের একটি বড় সংস্কার আসতে যাওয়া তাই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও কিছুটা সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কেউ কেউ। তবে বাস্তবায়নের গতি এবং পদ্ধতি নির্ভর করবে সম্পূর্ণভাবে দেশের নিজস্ব আর্থিক সক্ষমতার উপর। দর্শক, প্রতিবেদনের এই পর্যায়ে আরেকবার জোর দিয়ে বলে রাখতে চাই, আজকের পুরো প্রতিবেদনে আমরা যে তথ্যগুলো তুলে ধরেছি তার ভিত্তি হল জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সূত্র এবং কর্মচারী সংগঠনগুলোর বক্তব্য। যেহেতু পুরো প্রক্রিয়াটি এখনও মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে, তাই এখানে উল্লেখিত সংখ্যা, তারিখ কিংবা পদ্ধতিতে সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে পরিবর্তন আসতে পারে। আমরা সবসময় চেষ্টা করব সবশেষ এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, যাতে বিভ্রান্তির কোনো সুযোগ না থাকে। দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নবম জাতীয় পে স্কেল নিয়ে যে কোনো নতুন তথ্য, মন্ত্রিসভার সিদ্ধান্ত কিংবা সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হওয়া মাত্রই আমরা তা নিয়ে হাজির হব আপনাদের সামনে বিস্তারিত প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।